আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ঘুরে দেখব পানাম নগর, যেটাকে পানাম সিটিও বলা হয়। এটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওতে অবস্থিত এবং এটি একটি প্রাচীন শহর। এটাকে এই অঞ্চলের রাজধানীও বলা হতো একসময়। এটি ঐতিহ্যবাহী একটি প্রাচীন শহর। বড়নগর, খাসনগর, পানাম নগর। প্রাচীন সোনারগাঁয়ের এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁর 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে। এটি মূলত সোনারগাঁর লোক ও কারুশিল্প জাদুঘর থেকে উত্তর দিকে হাঁটা পথেই পৌঁছানো যায়, যা অর্ধচন্দ্রাকৃত পানাম পুলে, যেটি এখন ধ্বংসপ্রাপ্ত। এই পুলটি এখন দেখা যায় না। পুলটির দৈর্ঘ্য ছিল 72 ফুট আর প্রস্থ ছিল 15.5 ফুট। মাঝখানটা ছিল উঁচু। এই পুল পেরিয়ে পানাম নগর এবং নগরীর তীরে চলে যাওয়া পানাম সড়ক, আর সড়কের দুপাশে সারি সারি আবাসিক একতলা ও দ্বিতল বাড়িতে ভরপুর পানাম নগর। 15 শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁওয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসতো বিলেতি থান কাপড়, দেশ থেকে যেত মুসলিম। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। প্রায় ওই সময়ই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। ডব্লিউ হান্টারের অভিমত হলো, সুলতানি আমলে পানাম ছিল সোনারগাঁর রাজধানী, কিন্তু পানামে সুলতানি আমলের তেমন কোনো স্থাপত্য নজরে পড়ে না। তাই এই দাবিটির সত্যতা ঠিক প্রমাণিত নয়। এক্ষেত্রে জেমস টেলর বলেছেন, সোনারগাঁর প্রাচীন শহর ছিল পানাম। এই তত্ত্বটির সাথে বাস্তবতার কোনো বিরোধ নেই। শহরটিতে ঔপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর, যার বেশিরভাগ বাড়ি 19 শতাব্দীর তথা 1813 খ্রিস্টাব্দের নাম ফলক রয়েছে। মূলত পানাম ছিল বাংলার সেই সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে। তারাই গড়ে তোলেন এই নগর। 1611 খ্রিস্টাব্দে মোগলদের সোনারগাঁ অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। পানাম পুল, যেটি এখন বিলুপ্ত, দুলালপুর পুল ও পানাম নগর সেতুর অবস্থান, এই তিন দিকের খাল বেষ্টনী থেকে বোঝা যায় পানাম সোনারগাঁর একটি উপশহর ছিল। বাংলার স্বাধীন রাজা ঈশা খাঁর পদাচরণ ছিল এই নগরীতে। সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি। একবার পারস্যের খ্যাতিমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। বৃদ্ধ কবি হাফিজ সে আমন্ত্রণে সাড়া দিয়ে আসতে না পেরে একটা গজল রচনা করে উপহার পাঠান সুলতানকে। এই গজলের সূত্র ধরেই ফার্সি এক পর্যটক এসেছিলেন সোনারগাঁওতে আর মুগ্ধ হয়েছিলেন পানাম নগরীর সৌন্দর্য দেখে। এই মধ্যযুগে সোনারগাঁ বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানাম নগর ব্যাপক উৎকর্ষ লাভ করে, কিন্তু ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখানকার সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করায় ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয়। একই সঙ্গে তারা এখানে উচ্চ বর্ণের হিন্দুদের পুনর্বাসন শুরু করে, ফলে এখানে ক্রমে হিন্দু ব্যবসায়ীদের অবস্থান তৈরি হয়। একই সঙ্গে অতীতে বসবাসকারী অনেক ব্যবসায়ী যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করেনি, তারা ক্রমে এই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। ফলে পানাম নগরের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে ফেলা হয় অনেক বাড়িঘর। এভাবে পানাম নগরের বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে যায়। বর্তমানে পানাম নগরের রাস্তায় আমরা যে দুই ধারে পুরনো যেসব ভবন দেখেছি, তা মূলত ব্রিটিশদের সহায়তায় গড়ে ওঠা 19 এবং 20 শতাব্দীর হিন্দু উচ্চ বর্ণের ব্যবসায়ীদের তৈরি। ব্রিটিশরা চলে যাওয়ার পরে এসব ব্যবসায়ীদের প্রতিপত্তিও হ্রাস পায়, ফলে ভবনগুলো ক্রমে পরিত্যক্ত হতে থাকে। ফলে আস্তে আস্তে তা আশেপাশের লোক দ্বারা দখল হতে থাকে। 2009 সালে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পানাম নগরীকে সম্পূর্ণভাবে দখলমুক্ত করা হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1971 খ্রিস্টাব্দের আগেও পরে বাড়িগুলো 10 থেকে 15 বছরের ইজারা দেওয়া হয়, পরে নবায়নও করা হয়। মূল বাসিন্দাদের অবর্তমানে বাড়িগুলো অযত্নে ক্ষয়ে যেতে থাকে, ফলে বর্তমানে আর ইজারা নবায়ন করা হয় না।
পানাম নগরের মূল প্রবেশপথের ছোট্ট খালটির উপর একটি সেতু ছিল, যার কোনো অস্তিত্ব আর অবশিষ্ট নেই। অযত্ন আর অবহেলায় পানাম নগরের বাড়িগুলোতে শ্যাওলা ধরেছে, ভেতরের পরিবেশটা স্যাঁতস্যাঁতে। গুমোটো বাড়িগুলোর দেয়ালে গুজাচ্ছে গাছপালা। যদিও আমরা শুরুতে দেখেছি একটি বাড়িতে কাজ করা হচ্ছে। আশা করব সরকার উদ্যোগ নিয়ে এটিকে সংরক্ষণ করবে এবং প্রতিটি বাড়িকেই সংরক্ষিত অবস্থায় রাখবে। দেখা যায় পরিত্যক্ত বাড়িগুলোর অনেকগুলোতেই মানুষ কিংবা পশু পাখির মলমূত্রও ত্যাগ করা। অনেক বাড়ির সিরামিক টাইলস ভাঙন করে ধরেছে, খিলানা ধরেছে মরিচা, কোনো কোনো বাড়ির কার্নিশে গজিয়েছে আগাছা। এগুলো ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। 2005 সালে দুটি বাড়ি সম্পূর্ণভাবে ধসে পড়ে। অবশ্যই এই প্রত্নতাত্ত্বিক সম্পদকে রক্ষা করতে হবে, বাংলাদেশের ঐতিহ্যকে ধরে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।